এমজি মার্গে হোটেল বুক করেছে। আজ রাতে ওখানে কাটিয়ে শিলিগুড়ি থেকে কাল ভোরে কলকাতার ফ্লাইট। টিকিট তোমার ইমেলে আছে। অলরাইট? প্রেম প্রেম ঘোর কেটে গিয়ে ভ্রু কুঁচকে উঠল তিন্নির। এত কিছু হয়ে গেল ওর ঘুমের মধ্যে। মনে মনে ভাবতে লাগলো, অভিমন্যু কি জানতো ও হ্যাঁই বলবে? ফ্লাইটের টিকিটের টাকাটাই বা তিন্নি কি করে অভিমন্যুকে পাঠাবে? ব্যাংক ডিটেলস চাইবে? যদি না দেয়? আচ্ছা, অভিমন্যু কি করে তিন্নির ইমেল আইডি জেনে ফেললো? একের পর এক প্রশ্ন ভিড় করে আসে মনে। রেজিস্টার হতে বেশ কয়েক মিনিট সময় লাগলো তিন্নির। তারপর আসল কথাটা ফ্ল্যাশলাইটের মতো জ্বলে উঠতেই মনে হলো মাথা ঘুরে পড়েই যাবে এবার। অভিমন্যুর সাথে একটা পুরো দিন একা হোটেলে। একটু আগের খুশি খুশি প্রজাপতির পাখা ঢেকে গেল মনের গভীরে। ঝাঁকিয়ে বসা কালো বাদুর ডানায় ঝনঝন করে উঠল শরীর। এলোমেলো শব্দগুলো বুকের ভেতর হাতুড়ি পেটাতে শুরু করলো যেন। একটাও কথা না বলে কলের স্প্রিং দেয়া বোতলের মতো ঢক করে ঘাড় নাড়ল। তিনি অভিব্যক্তিহীন চোখে অভিমন্যু এক ঝলক ওর ফ্যাকাশে হয়ে আসা মুখের দিকে তাকিয়ে বলল, চলো তবে যাওয়া যাক। এখনই? গ্যাংটংয়ের আর্মি হাসপাতালের সিমেন্টের মেঝেতে কেউ কি একদিন ফেভিকল ঢেলে গেছে? না হলে তিন্নির পা নড়ছে না কেন একচুল? গলায় শুকিয়ে আসে, ঠোঁট কাঁপছে থরথর করে। নিস্পন্দন শরীরে থম মেরে যাওয়া গলার আজকে সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যাটি তুলে ধরল তিন্নি। বাড়িতে কি বলবো অভিমন্যু? থমকে গেল অভিমন্যু, নিঃশব্দ কয়েকটি সেকেন্ড। তারপরই নরম গলায় বলে উঠল, তুমি চাইলে আমি কথা বলতে পারি তোমার বাড়িতে। 440 ভোল্টের ইলেকট্রিক শক খাওয়ার মতো প্রায় চমকে উঠল তিনি। না, সে হয় না। কেন হয় না? আজ না। তুতলে গেল তিনি। কি করে অভিমন্যুকে বোঝাবে কেন এখন বাড়িতে জানানো সম্ভব নয়? হয়তো লজ্জার মাথাকে জানিয়েই দিত সবকিছু, কিন্তু কানে বেজে উঠল শেষ ফোন কলে রঞ্জনবাবুর ভরসা মাখা আশ্বাস, তোর ওপর সে বিশ্বাসটুকু আছে, যাই করবি আমার সম্মানের কথা মাথায় রেখেই ভেবেচিন্তে করবে। সেই মানুষটাকে কি করে ঠকাবে তিনি? কি করে সেই মানুষটাকে জানাবে বিগত 3-4 মাস ধরে তিনি ওর জীবনের এক অমোঘ সত্য লুকিয়ে রেখেছে অত্যন্ত সংগোপনে? নিজেকে সামলে নিয়ে বলল, আজ এখন এইভাবে তোমার কথা বাড়িতে জানানো পসিবল না। আমায় কলকাতায় ফিরতে হবে অভিমন্যু, প্লিজ। বাড়ি না ফিরলে মা মেরে ফেলবে আমায়। জেদ করো না সীমন্তিনী। তাছাড়া আজ রাতে ট্রেন ধরলেও তুমি সেই কাল সকালে পৌঁছাবে। ওয়াই নট স্টে উইথ মি? ঠোঁট কামড়ে ধরল তিনি। কি বলবে কিছুই বুঝতে পারল না। আর চোখে তাকিয়ে দেখল অভিমন্যুর মুখের বেশি ততক্ষণে কঠিন। চোখে সেই এফোর ওফোর করে দেয়া হিমশীতল আগুন। নরম প্রেমিক নয়, মেজর অভিমন্যু সেনের বজ্র কঠিন কণ্ঠস্বর বেজে উঠল। সেই কণ্ঠস্বর যা শুনলে আর্মি ট্রেনিং ক্যাম্পে নতুন ক্যাডেটদের বুকের রক্ত জল হয়ে যায়। হোয়াট এভার ইট ইজ, আই উইল নট অ্যালাউ ইউ টু ট্রাভেল। আজ তো কোনো মতেই নয়। তুমি এখন অনেক দুর্বল। এই কন্ডিশনে তোমাকে অত দূর ছাড়া রিস্ক আমি নিতে পারবো না। বুকের রক্ত হিম হওয়ার পরিবর্তে মাথায় একটি ছোট্ট ফুলঝুরি চলে উঠল তিন্নির। ওকে ছোট বাচ্চা নাকি অভিমন্যু ওর গার্জেন, যে কোথাও যাওয়ার আসার জন্য তিন্নিকে অনুমতি নিতে হবে? ফিক করে দাঁত বের করে বলল, কি করবে তুমি? জোর করে আটকে রাখবে এখানে? দরকার পড়লে তাই করব। প্লিজ সীমন্তিনী, ফর ওয়ান্স জাস্ট ডু হোয়াট ইউ আর টোল্ড। এইরকম টেন্সড পরিস্থিতিতেও অভিমন্যুর ধমক খেয়ে হেসে ফেলল তিনি। তারপর চোখ মেলে তাকিয়ে দেখল অভিমন্যুর মুখে হাসির লেশ মাত্র নেই। মুখ সেই আগের মতোই কঠিন, আর চোখে লেগে থাকা সেই শিরশিরানি সম্মোহনী দৃষ্টি। একে না বলতে পারার মনের জোর তিন্নির নেই। বুকের ভেতরটা আচমকা ধক করে উঠল। কোন দিকে যাবে তিনি? পরিবার নাকি অভিমন্যুর বিধ্বংসী আগুনে ভালোবাসা? কাকে চুজ করবে? নিজেকে খুব হেল্পলেস লাগছিল ওর। ধপ করে আবার বসে পড়ল হসপিটালের সরু লোহার বেডের ওপর। অনেকগুলি নিঃশব্দ মিনিট পেরিয়ে যাওয়ার পর চোখ তুলে তাকালো তিনি। মুখ ফুটে একটাই প্রশ্ন বেরোলো, কেন এমন জেদ করছো অভিমন্যু? চল শক্ত হয়ে উঠল অভিমন্যুর। তারপর তিন্নির চোখে চোখ রেখে স্থির দৃঢ় গলায় বলল, Because I love you. Because I am worried about you. And lastly, I cannot risk to let anything happen to you. একটি ছোট্ট প্রশ্নের 3টি উত্তর, বুকের ভেতর অবধি কাঁপন তুলে দেওয়া ভালোবাসার অঙ্গীকার। এই অভিমন্যু তিন্নির বড্ড চেনা, তাও যেন অচেনা। এর প্রত্যুত্তরে আর কি তর্ক করা যায়?
তার যুক্তি, শব্দ, বাক্য ও ডিকশনারিতে খুঁজে পেল না তিনি। অভিমন্যু তখনও তাকিয়ে ওর দিকে অপলক, অনমনীয় সে দৃষ্টি যেন দম বন্ধ হয়ে আসে, ছাড়খাড় করে দেয় যুবতীর যুক্তি প্রতিরোধ। চোখ বন্ধ করে নিয়ে মনের আবেগের উত্থাল পাত্থাল জোয়ার ভাটার ঢেউ সামলানোর চেষ্টা করে গিয়ে তিন্নি বুঝতে পারল অন্তত এই জন্মে অভিমন্যুকে না বলা ওর পক্ষে সম্ভব নয়। চাপা দীর্ঘশ্বাসটা বুকের ভেতর চিরে বেরিয়ে আসার আগে মন স্থির করে উঠে দাঁড়ালো ছোট্ট একটা সম্মতি নিয়ে। ওকে। পরিবার, সমাজ, বাবাকে দেয়া কথা সব ভুলে শ্রীরামপুর থেকে 1800 কিলোমিটার দূরে গ্যাংটংয়ের আর্মি হসপিটালে ঠান্ডা সিমেন্টের মেঝেতে এঁটে থাকা অদৃশ্য ফেভিকল জোর করে ছাড়িয়ে এক পা সামনে বাড়ালো তিন্নি। কলঙ্কময় ভালোবাসার দিকে ওর প্রথম পদক্ষেপ। Welcome to MA Fair Resort, sir. Can I see your booking ID, please? বিনা বাক্য ব্যয় নিজের আইডি কার্ডটা রিসেপশন কাউন্টারে পাশ করল অভিমন্যু। দেখিয়ে চোখ মুখ বদলে গেল ইয়ং রিসেপশনিস্টের। শশব্যস্ত বলে উঠল, Yes, sir. Your room is ready. Please follow our service boy. কোনো লাগেজ আছে? নো। ছোট্ট উত্তর দিয়ে সাবলীলভাবে নিজের শক্ত বলিষ্ঠ হাতে তিন্নির কোমর জড়িয়ে নিয়ে লিফটের দিকে পা বাড়ালো অভিমন্যু। আর ঠিক সেই মুহূর্তে তিন্নির সারা শরীরে কেমন একটা দুরুদুরু ভয় ছড়িয়ে গেল। তলপেটে মোচড় দিয়ে কেমন একটা ব্যথা পাক খেয়ে খেয়ে ছড়িয়ে পড়েছে ছোটবেলায় স্কুলের সেই মৌখিক পরীক্ষার মুহূর্তের মতো। হঠাৎ মনে হলো সার্ভিস বয়, রিসেপশনের কর্মী থেকে শুরু করে হোটেলের লবিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাকি ট্যুরিস্ট সবাই যেন ওর দিকে তাকিয়ে। সবার চোখে যেন জাজমেন্টাল চাহনি। দীর্ঘ 4.5 মাস আগে গতবারের ট্রিপ থেকে ফেরার সময় ট্রেন শেষে শায়কের বলা তির্যক নোংরা কথাগুলো, অনেককাল আগে মানবের বলা কথাগুলো একটু একটু করে ফিরে আসতে লাগলো ওর মনে। অদ্ভুত একটা অস্থিরতা, লজ্জা আর অস্বস্তির সম্মিলিত নখপাশে বেঁধে ফেলেছে ওকে একটু একটু করে। এতদিন পরিচয়ের মধ্যে এই প্রথমবারের জন্য তিন্নির মনে হলো অভিমন্যুর শক্ত বন্ধন ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায় কোথাও একটা, এখান থেকে বহু দূরে। মে ফেয়ারের ডিলাক্স সুইটস আকারে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট যেন চকচকে সুসজ্জিত, চমৎকার ইন্টেরিয়র। ভেতরে ঢুকেই মন ভালো হয়ে যায়। বেডরুম আর লিভিং প্লেস, সাথে সুবিশাল ব্যালকনি দিয়ে দূরের সবুজ পাহাড় দৃশ্যমান। সম্পূর্ণ সুইটটির উডেন ফ্লোর, জায়গায় জায়গায় নরম গালিচায় ঢাকা, আর ফলস সিলিং দিয়ে ঝুলছে সুসদস্য নরম আলোর ঝাড়বাতি আর হ্যাঙ্গিং ল্যাম্প। মিনি রেফ্রিজারেটরের চা কফির সরঞ্জাম থেকে শুরু করে দেয়াল জুড়ে টিভি সেট, কাউচ সবই বিদ্যমান। তিন্নির একদিনের সংসার। হোটেলের রুমে ঢুকে যদিও আর কোনো দিকে না তাকিয়ে সোজা বাথরুমে ছুটল তিন্নি। কাল থেকে এক জামা কাপড়ে অফিস, ফ্লাইট, শিলিগুড়ি থেকে এতটা রাস্তা, গাড়িতে, সব মিলিয়ে মুখে চোখের অবস্থা যেন কয়লা খনির শ্রমিক। গা কিচকিচ করছে ধুলোতে। ঘষে ঘষে অনেকক্ষণ ধরে স্নান করল তিন্নি। কোহলারের শাওয়ার থেকে ঝরে পড়া উষ্ণ বাড়িধারা ভুলেই দিচ্ছে সকল শ্রান্তি, সকল অবসাদ। একটু আগের হোটেল লবিতে যে একরাশ লজ্জা আর কুণ্ঠাবোধ ওকে জড়িয়ে ধরেছিল, মনের কোনো চোরাবালিতে আবার হারিয়ে গেছে তারা। শরীর ঝরঝরে হয়ে উঠেছে। এখন ওকে দেখলে কে বলবে গত 24 ঘন্টা ওর উপর দিয়ে কি অমানসিক মানসিক চাপটাই না গেছে। স্নান শেষে অভিমন্যুর কিনে দেয়া প্রথম উপহার নাকি দ্বিতীয়? আর্মি জ্যাকেটটার কথা ভুলে গেল নাকি তিন্নি? ঘন নীল আর সবুজে মেশানো নতুন সালোয়ার কামিজটা গলিয়ে নিয়ে একটা বড় তোয়ালেতে চুল বেঁধে নিল চুরু করে। বেশ মানিয়েছে এই রংটা ওকে। অভিমন্যুর শুধু জামা কাপড়ই নয়, বেসিক টয়লেট্রিজ ও কিনে এনেছে। দেখে নিজের মনেই হেসে ফেলল তিনি। একেই নাকি 3 মাস আগেও বলেছিল আনরোমান্টিক। পাথর কঠিন, অদন্য প্র্যাকটিক্যাল মানুষটার ভেতরে এত নরম আর কেয়ারিং একটা মন লুকিয়ে আছে। গ্যাংটং ছুটে না এলে কি কোনোদিন জানতে পারত তিনি? উড়ন্ত প্রজাপতির মতো আবার ফুরফুরে হয়ে উঠল মন। সদ্য স্নাত গমরঙা ত্বক উজ্জ্বল জলের ঘষাঘষিতে একটু লালচে হয়ে আছে। দেয়াল জোড়া আয়নাতে নিজেকে দেখে কি ভেবে অফিস ব্যাগ থাকা কাজলে চোখ রাঙিয়ে নিল তিনি। ঠোঁটে দিল লিপ গ্লস। এবার একটু ভদ্রস্ত লাগছে যেন। উরুরু মন নিয়ে বাথরুম থেকে বেরোতেই যাচ্ছিল তিনি। বন্ধ দরজার শীতল ধাতব ডোরনবে হাত ঠেকতে শীত দ্বারা দিয়ে বয়ে চলে গেল শীতল তড়িৎ প্রবাহ।
হঠাৎ করে আরেকবার নিজের হুঁশ ফিরে পেল ও শরীরের সবকটি কোষ সবকটি রক্তকণিকা একযোগে চিৎকার করে উঠল যেন আদি অনন্তকাল তিনি ওখানেই দাঁড়িয়ে রইল স্ট্যাচুর মতো। পাগুলো যেন বাথরুমের সাদা কালো জিগজ্যাগ টাইলসের সাথে ফেভিকল দিয়ে কেউ সাটিয়ে দিয়েছে একেবারে। দেয়ালজোড়া মানুষ প্রমাণ সাইজের আয়নার দিকে তাকালো তিন্নি। নিজের দিকে চোখ পড়তেই চার দেয়ালের ছোট্ট এই ঘরটা থেকে বাইরে বেরোনোর মতো এক ফোঁটা শক্তি রইল না ওর শরীরে। মুখের সব রক্ত কে যেন ব্ল্যাটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। ধক 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 হৃৎপিণ্ডটা বুকের খাঁচা থেকে লাফিয়ে যেন বাইরেই চলে আসবে এবার। যে মানুষটার সাথে বিগত 4.5 মাস একান্তভাবে ফোনে কথা বলে গেছে, যে মানুষটাকে নিয়ে প্রতি রাতে হাজারো স্বপ্নে ভেসে গেছে তিন্নি, আজ সেই মানুষটা যখন ওর একান্ত কাছে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছাড়া। বাস্তব যেন ছুটে এসে চাবুকের একমারে সোজা করে দিল তিন্নিকে। একের পর এক প্রশ্ন ছোটাছুটি করে যাচ্ছে মাথার মধ্যে, পাল্লা দিয়ে বাড়ছে ওর হৃৎপিণ্ডের গতিবেগও। আগেরবার অভিমন্যুর সাথে দেখা হওয়া, ওর ট্রেনটে রাত কাটানো সবটাই ছিল অ্যাক্সিডেন্টাল ডেস্টিনি কারসাজি। কিন্তু এবার তো তিনি জেনে বুঝে এসেছে সম্পূর্ণ নিজের ইচ্ছায় আজ তিনি স্বয়মাগাতা। এরপর কি হবে? বাষ্প জমা আয়নার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল তিন্নি। বাথরুম থেকে যে বেরোতে হবে সে কথা মনেও রইল না আর ওর। যখন 1 ঘন্টার উপর হয়ে গেছে তিন্নি বাথরুম থেকে বেরোয়নি, বাধ্য হয়ে দরজায় নক করল অভিমন্যু। জানি আবার অজ্ঞান হয়ে যায়নি তো সেই ভয়ে। ঠকঠক করে 2-3 বারে ঠোকায়, সাড়া না পেয়ে বাধ্য হয়ে গলা তুলেই বলল, সব ঠিক আছে তো? গরম বাষ্পে ঝাপসা আয়নার দিকে তাকিয়ে শুকনো গলায় কোনো আওয়াজ খুঁজে পেল না তিন্নি। কিছু একটা বলার খুব দরকার, কিন্তু কি বলবে ভেবে পেল না। চমক ভাঙলেও স্থবিরের মতো একইভাবে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে রইল। একটু পরে অভিমন্যুর চিন্তিত গলা শোনা গেল, সীমন্তিনী, আর ইউ অলরাইট? দরজার ওপর নখটা এবার একটু জোরে, তারপর ধাক্কা। পাছে আবার দরজা ভেঙে ফেলে বাধ্য হয়ে দরজা খুলে নিঃশব্দে বাথরুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো তিনি। অভিমন্যুর দিকে না তাকিয়ে সুইটের মেমোরি ফোমের বিছানায় ধপ করে বসে পড়তে প্রায় কোমর ডুবে গেল ও। আর ঠিক তখনই ফ্লোরার বডি ওয়াশ, শ্যাম্পুর মিলিত সুবাস, মেয়েলি গন্ধ আর পাট ভাঙা নতুন জামা সব মিলিয়ে কেমন একটা পুজো পুজো মিষ্টির সৌরভে সারা ঘরটি ভরে গেল মুহূর্তের মধ্যে। মুগ্ধ হয়ে সদ্য স্নাত তিন্নির দিকে তাকিয়ে রইল অভিমন্যু অপলক। নর্থ সিকিমের সেই মিলিটারি ট্রেন্ড আর আজ গ্যাংটকের এই হোটেল রুমের মধ্যে তিন্নি আর অভিমন্যু 4.5 মাসের মধ্যে পরিস্থিতি বদল, পরিবেশের বদল ঘটেছে। তার সাথে বদলেছে ওদের সম্পর্কের সমীকরণও। হঠাৎ করে অভিমন্যু উপলব্ধি করল জীবনের 29টি বসন্ত পার করে দেওয়ার পরও এইরকম কোনো শান্ত স্নিগ্ধ দৃশ্য ও বোধহয় আগে কখনো দেখেনি। নিজের প্রিয় নারীর দিক থেকে চোখ ফেরাতে পারছিল না অভিমন্যু। তারপরই নজরে পড়ল তিন্নির মুখটা যেন অল্প ফুলে, চোখগুলো টকটকে লাল। অবাক হয়ে চেয়ে রইল অভিমন্যু। তিন্নি কি কাঁদছিল কেন? দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করল অভিমন্যু যদি তিন্নি কিছু বলে, কিন্তু সে তো যেন মুখে কুলো পেতে বসেছে। মিনিট 2 পর ধীর পায়ে অভিমন্যু এসে দাঁড়ালো তিন্নির ঠিক সামনে। নরম গলায় জিজ্ঞেস করল, কি হচ্ছে সীমন্তিনী? শরীর খারাপ লাগছে? বুঝে আসা গলায় সাড়া ফিরল তিন্নির। কিছু তো হয়নি। তবে কাঁদছিলে কেন? কই, কাঁদিনি মোটেও। সীমন্তিনী, আর একবার ওর নাম ধরে ডাকলো অভিমন্যু। এবারের স্বর আরো গাঢ়। কেঁপে উঠল তিন্নি। এই স্বর যে অমান্য করতে পারে না ও। নিঃশ্বাস বন্ধ করে নিয়ে কান্না ভেজা অস্পষ্ট গলায় বলল, আমি পারবো না। বিভ্রান্তের মতো চেয়ে রইল অভিমন্যু। কিছু একটা হয়েছে ও বুঝতে পারছে, কিন্তু ঠিক কী হয়েছে ও ধরতে পারছে না। অবাক হয়েই বলল, কি পারবে না? তোমার সাথে একা একটা হোটেল রুমে আমি পারবো না থাকতে। থেমে থেমে ঝাপসা গলায় তিন্নি কোনো রকমে কথাগুলো শেষ করল। মুখ লাল হয়ে গেছে ওর, কয়েক পলক সব নিস্তব্ধ। তারপর অভিমন্যুর চোখে বিদ্যুৎ খেলে গেল একটা। এতক্ষণে স্পষ্ট হলো তিন্নির কান্নার কারণ। কি আশ্চর্য, এই সম্ভাবনার কথাটা একেবারের জন্য মনে আসেনি ওর। মুখের বেশি শক্ত হয়ে উঠল অভিমন্যুর। স্থির হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তিন্নির দিকে, তারপর বরফ শীতল স্বরে বলল, তুমি আমাকে অবিশ্বাস করো?
চকিতে উঠে দাঁড়ালো তিন্নি। অভিমন্যুর ঠিক সামনাসামনি, ওর বুকের কাছে তিন্নির মাথা। ছলছলে চোখ মেলে তাকালো অভিমন্যুর দিকে। কি করে বোঝাবে ও নিজের বিভ্রান্ত অবস্থা? তিনি নিজেও কি বুঝছে কোনো দোটানায় কেন পড়ে আছে ও? সে কি ওষুধের ঘোর? গত দিন কয়েকের চলে আসা টানা মানসিক চাপ, এ যেন মনের সাথে যুদ্ধ চলছে মনের। বারবার একই দ্বিধা, একই অপরাধবোধ, একই প্রশ্নে ক্ষতবিক্ষত হয় মন। ও ঠিক করছে না কি ভুল? গলার কাছে হাকুপাকু করা অর্থহীন এলোমেলো কথাগুলো ছিটকে এলো তারপর, কোনো তাৎপর্য ছাড়াই। না, 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 অভিমানী, তোমাকে না, আমার নিজের উপর বিশ্বাস নেই। আর বাবার সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? যে মানুষটা আমায় দেবতার জ্ঞানে মেনে এসেছি আমি, যাকে কোনোদিনও, যাকে মিথ্যে কথা অবধি বলিনি, তার সামনে এরপর কি করে মাথা উঁচু করে দাঁড়াবো বলো? অভিব্যক্তি বদলালো না, ছুরির শানিত ফলার মতো ঠিকরে উঠল অভিমন্যুর স্বর। আমার সাথে হোটেলে এক রুমে থাকলে তোমার মানসম্মান নষ্ট হয়ে যাবে। এর আগে তুমি থাকোনি আমার সাথে একা। কখনো ফোনে, কখনো সামনাসামনি, আবারও ভুল বোঝাবুঝি, আবারও কথার লড়াই। নীরব হয়ে দাঁড়িয়ে রইল তিন্নি। কি বলবে ও? পায়ের নিচের লাল নীল কাজ করা পুরো কার্পেটটা শুষে নিল তিন্নির গাল বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়া চোখের জলগুলো। ভালোবেসেও এত কষ্ট কেন? সেদিকে তাকিয়েও মন নরম হলো না অভিমন্যুর। দৃঢ় গলায় বলল, তোমাকে অসৎ উদ্দেশ্যে ছোঁয়ার আমার কোনো ইচ্ছে নেই সীমন্তিনী। না তো তোমার অ্যাডভান্টেজ নেওয়ার ইচ্ছে। নিজের ওপর সেটুকু কন্ট্রোল আমার আছে। তাও আই এম সরি যদি আমার কোনো ব্যবহারে তোমার সেটা মনে হয়ে থাকে। এই রুমটা নেওয়ার একমাত্র কারণ ছিল তোমার প্রপার রেস্ট। এনিওয়ে, ইউ স্টে হিয়ার। আমি অন্য রুম নিয়ে নিচ্ছি। ঘরের তাপমাত্রা এক ঝটকায় কি কয়েক ডিগ্রি কমে গেল? অন্য মনটা কেঁপে উঠল নৌকার পালের মতো। আজ যেন ইমোশনের রোলার কোস্টার চলছে তিন্নির হৃদয়ে। অব্যক্ত এই অনুভূতিগুলো কিছুতেই মনের কথা ভাষায় প্রকাশ করতে পারছে না তিন্নি। বুকের ভেতরে উত্থাল পাত্থাল সাগর ঢেউ সামলে হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া চোখের জল মুছে নিল তিন্নি। স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে শরীরের সবটুকু শক্তি দিয়ে অভিমন্যুর হাত টেনে ধরল তিন্নি। আবছা গলায় বলল, না। না মানে? এর থেকে বোধ হয় ফোনে কথা বলা সহজ। তখন তো এত জড়তা থাকে না। জল ভরা চোখ দুটো তুলে কাতরভাবে তাকালো তিন্নি অভিমন্যুর দিকে। তুমি কোথাও যাবে না। আসলে আমি ঠিক তোমায় বোঝাতে পারছি না। কে যেন বলেছিল পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। তিন্নির কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে অভিমন্যুর মুখের পেশিগুলো একটু হলেও নরম হয়ে উঠল কি? এই একজন মানুষের চোখের জল কেন বারে বারে দুর্বল করে দেয় অভিমন্যুকে? নিজেকে শান্ত করতে শক্ত হাত মাথায় বুলিয়ে মুখের রাগগুলো মুছে নিয়ে নিচু পরিমিত গলায় বলল, সত্যি বোঝাতে পারছো না সীমন্তিনী। প্লিজ ট্রাই হার্ডার। বড় করে একটা শ্বাস নিল তিনি। এই মানুষটিকে ফোনে তো সব বলতে পারে, কিচ্ছু আটকায় না মুখে। তবে আজ সামনাসামনি এত জড়তা কেন? চোখ বন্ধ করে নিয়ে একটু গুছিয়ে নিল ভেতর থেকে উঠে আসা আবেগের বহিঃস্রোত। তারপর ভেজা গলায় বলতে থাকলো এমনি যেন মানুষটি ওর সামনেই নেই, আছে ফোনের ওপারে। অভিমানিও, আই লাভ ইউ। তোমায় কতটা ভালোবাসি তা সামনাসামনি বলে বোঝানোর সাধ্য আমার নেই। এতদিন পর তুমি আমার সামনে সশরীরে, 4.5 মাস আগের আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেই দিন একসাথে থাকা একটা অ্যাক্সিডেন্টাল ছিল, কিন্তু আজকে, এখন প্রতি রাতে আমি তোমার সাথে কথা বলি ফোনে। তোমাকে বলতে বলতে কেঁপে উঠল তিনি। নিজেকে একটু সামলে নিয়ে আবার বলতে লাগলো, ফোনে কথা বলার সামনাসামনি তোমার সাথে দাঁড়িয়ে থাকা কতটা আলাদা আমি সেটা বোঝাতে পারবো না তোমায়। প্রতি মুহূর্তে তোমার চোখে নিজেকে দেখেছি, তোমার প্রতিটা ছোঁয়া, প্রতিটা নিঃশ্বাস অনুভব করছি। আর যতবার মনে পড়ছে তুমি আমার, নিজেকে হারিয়ে ফেলছি আমি। তুমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারো অভিমানিও, কিন্তু আমার সেই মনের জোর নেই। তোমার চোখের সামনে আমি খুবই দুর্বল। যে কোনো সময় যা কিছু করে ফেলতে পারি। আমি নিজেকে আটকাতে পারবো না, হয়তো আটকাতে চাইও না। কিন্তু তারপর আর যদি আমি আবেগের বশে কিছু করে বসি, নিজেকে আটকাতে না পারি, এ কথা ঠিক, তুমি আমি ছাড়া আর কেউ জানতে পারবে না সে কথা। কিন্তু যে মানুষটার বিশ্বাসের ভরসায় এতদূর এসেছি, ভেতরে ভেতরে সেই মানুষটার কাছে আমি যে আর সহজ সরল বাচ্চা মেয়ে থাকবো না অভিমানীও, তার সামনে যে আমি কুঁকড়ে যাব, আর কোনোদিনও যে চোখ তুলে তাকাতে পারবো না আমি।
কথা হারিয়ে যাচ্ছিল তিন্নির। ওর কুকড়ে যাওয়া মুখ, ছলছলে চোখ, মনের কোণ গভীরে আঘাত হানছিল অভিমন্যুকে। বুঝতে পারল না কি বলা উচিত। মুখের কঠিন রেখাগুলো নরম হয়ে এলো ধীরে ধীরে। অবশেষে শান্ত গলায় বলল, ইটস ওকে, আই গেট ইট। অন্য রুমে ইচ্ছে। নিমিষে মুখের ভাব পাল্টে গেল তিন্নির। আঁকড়ে ধরল অভিমন্যুর হাত। কি যেন একটা হারিয়ে ফেলার ভয় ওর চোখে। বুকের ভেতরটা মুচড়ে উঠল ওর, ঠোঁট ফুরিয়ে বলল, কিন্তু তখন তো তুমি আমার সাথে থাকবে না। এবার হাল ছেড়ে দিল অভিমন্যু। এজন্যই কি মহাকবি বলে গেছেন, নারীর মন বোঝা দায়? কনফিউজড হয়ে গিয়ে বলল, সীমন্তিনী, ঠিক কি চাও তুমি, বলবে? আমি জানি না। হাল ছেড়ে দিল তিন্নিও। অসহ্য এই মানসিক টানাপোড়েন। ও নিজেও কি জানে ও কি চায়? ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল অভিমন্যু। তিন্নিও কি অদ্ভুত বোকা বোকা সমস্যা। বুদ্ধিমানরা বলবেন এই সকলই তিন্নির পাগলামি আর অপরিণত মানসিকতা। কিন্তু পাগলামি না থাকলে কি ভালোবাসা যায়? বিচার বিবেচনা আর ক্যালকুলেশন করে প্রতিটি শব্দ চয়ন করলেই কি ভালোবাসা বোঝানো যায়? মিনিট 2-3 ভাবনা চিন্তা করে অভিমন্যু তাকালো তিন্নির দিকে। ওকে, রেডি হয়ে নাও, বেরোবো। তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দেখে একটু হেসে বলল, পাবলিক প্লেসে আমার সাথে থাকতে নিশ্চয়ই তোমার অসুবিধা নেই। শুধু একটু প্রমিস করবে আমায়, যে মুহূর্তে তোমার শরীর খারাপ লাগবে আমায় বলবে, ওকে? হাঁপ ছেড়ে বাঁচল তিনি। এত সহজ সলিউশন ওর মাথায় আগে এলো না কেন? আলতো ঘাড় নেড়ে মুখে বলল, ওকে। গুড গার্ল। বিনা দ্বিধায় হাত বাড়িয়ে আলতো করে তিন্নির গাল টিপে দিল অভিমন্যু। নিজের নরম সত্তায় প্রায় ফিরে এসেছে নাকি মেজর অভিমন্যু সেন। ছলছলে চোখে হাসতে গিয়ে কষ্ট মেশানো একটা ভালোবাসা ছড়িয়ে যাচ্ছিল তিন্নির মনে। একটু একটু করে কি জ্বালাতনই না করছে ও এই মানুষটাকে, যে কিনা সদ্য একটা অস্ত্রোপচার সেরে উঠল। নিচু গলায় বলল, আর তোমার রেস্ট? ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। চোখের কোণ আবার ভিজে এলো তিন্নির। তারপর থেকে খুব জ্বালাচ্ছি তোমায় না? তা একটু জ্বালাচ্ছ বটে। আর চোখে অভিমন্যুর গম্ভীর মুখের দিকে তাকিয়ে তিনি প্রায় কেঁদেই ফেলবে দেখে হেসে ফেলল অভিমন্যু। ইটস ওকে ম্যাডাম, আই ক্যান ম্যানেজ। অপলক তাকিয়ে রইল তিনি অভিমন্যুর দিকে। চোখ ফিরিয়ে নিল না সেও। কি তীব্র এই নিষিদ্ধ আকর্ষণ! একই মানুষের প্রেমে কতবার হাবুডুবু খাওয়া যায়, কতবার আরও বেশি করে নতুন করে একই মানুষকে ভালোবাসা যায়। কিছু কিছু প্রশ্নের সত্যিই কোনো উত্তর হয় না। তবে আজ আর ভৌগোলিক দূরত্বের বাধা নেই। দুপা এগিয়ে এসে তাই অভিমন্যুকে জড়িয়ে ধরল তিনি। কিছুক্ষণ তাকিয়ে রইল ওর গাঢ় বাদামি চোখের দিকে। প্রায় অস্পষ্ট হয়ে আসা ভ্রু পাশের কাটা দাগটার দিকে। কতদিন পর এত কাছে থেকে দেখছি নিজের প্রিয় মানুষটাকে। এই কয়েক মাসে যেন কোনো বদল হয়নি, শুধু মুখের রুক্ষতা মিলিয়ে গেছে কোমল ভালোবাসায়। অভিমন্যুর চওড়া কপাল, খাড়া নাক, নিজের দৃষ্টি দিয়ে সবকটি ছুঁয়ে অভিমন্যুর 3-4 দিনের শেভ না করা খড়খড়ে গালে নরম ভেজা ঠোঁট দুটি লাগিয়ে খুব আস্তে করে বলল, থ্যাংক ইউ। যেটুকু কঠিনতা ছিল অভিমন্যুর মুখে এবার সেটুকু বাষ্পীভূত হয়ে গেল। মোমের মতো গলে যাচ্ছিল ওর বুকের ভেতরটা। তাও একটু মজা করার লোভ সামলাতে পারল না। দুষ্টুমির হাসি খেলে গেল অভিমন্যুর চোখে। ছন্দ গম্ভীর হয়ে উঠল। যা, এবার তোমার বাবাকে যা মনে করবে না। ধ্যাত, কি যাতা! লজ্জায় লাল হয়ে অভিমন্যুর মেয়েধীন টান টান প্রশস্ত বুকে মুখ লুকিয়ে নিল তিন্নি। ওর পাতলা টি শার্টের তলায় লুকিয়ে থাকা আর্মি নাম্বার লেখা লকেটটার শক্ত শীতল ধাতব স্পর্শ ঠক করে ঠোঁটে এসে লাগলো। কতদিন পর যে নিজের নরম নির্ভরতায় জায়গাটা খুঁজে পেল তিনি। কিছু সময় পর বুঝতে পারল অভিমন্যুর বলিষ্ঠ হাতজোড়া খুব নরমভাবে ওকে জড়িয়ে ধরে আছে নিজের সাথে মিশিয়ে। নিজেকে ছাড়াতে গিয়েও ছাড়ালো না তিনি। এইভাবেই না হয় মিটে যাক ভুল বোঝাবুঝি, মান অভিমানের পালাগুলো। স্পষ্ট অনুভব করল অদৃশ্য সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ধীরে ধীরে ফিরে এসেছে আবার। ওদের চারপাশে তেজস্ক্রিয়তার যে অগ্নিবলয় তৈরি হয়েছে, শ্যামা পোকার মতো সে আগুনে লাফিয়ে পড়তে ইচ্ছে করছে মন। অভিমন্যু নিজস্ব পুরুষালী ঘ্রাণের সাথে একটু একটু মিশে আছে ওষুধের ঝাঁঝালো গন্ধ। নেশা জড়ানো ঘোর লেগে যাচ্ছিল তিন্নির। নিজের অজান্তেই শরীরের ভার ছেড়ে দিল অভিমন্যুর হাতে। বিনা দ্বিধায় সবটুকু মিশিয়ে দিল অভিমন্যুর বুকে। অদ্ভুত একটা শিরশিরানি ছড়িয়ে পড়ছিল ওর সারা শরীরে। গায়ের চামড়া থেকে রক্তে শুদ্ধ স্পষ্ট শুনতে পাচ্ছে ধকধক করে বেজে চলা অভিমন্যুর হৃৎস্পন্দন।
আগুনের রসায়নের তাপে তিন্নিরও গা লাল হয়ে গেছে, হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। হারিয়ে যেতে যেতে আর একবার মুখ তুলে চাইল তিন্নি। গরম নিঃশ্বাসে প্রায় ঝলসে গেল মুখ। আবারও দুজোড়া ঠোঁট খুব কাছাকাছি, শুধু ছোঁয়ার অপেক্ষা, যেন কয়েক সেকেন্ডের ব্যবধান। তারপর সকল সংযম দিয়ে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিল অভিমন্যু। তিন্নি তখনও লেপ্টে আছে ওর বুকের কাছে। ভিজে চুলগুলো তিন্নির মুখের উপর থেকে আলতো হাতে সরিয়ে দিল অভিমন্যু। রুক্ষ হাত ছুঁয়ে গেল নরম গাল, কেঁপে ওঠা ঠোঁটের কোণ। তারপর কপালে আলতো একটা চুমু দিয়ে চুপি চুপি ডাকল। সীমন্তিনী। আবার সেই হৃৎপিণ্ড দুলিয়ে দেয়া ডাক। তিন্নির মন ব্যাঙাচি ছলাৎ করে লাফ দিল প্রেমের পদ্ম পাতায়, জড়িয়ে আসা স্বর সাড়া দিল। হুম। অভিমন্যুর ঘন হয়ে আসা হাসকি গলা ফিসফিসিয়ে তিন্নির কানে কানে বলল, যতটা ভাবছো অতটাও কিন্তু সেলফ কন্ট্রোল নেই আমার মধ্যে। এক মুহূর্তে সারা শরীরে সব গরম রক্ত এক ছুটে মুখে এসে জমা হলো। কান মাথা ঝাঝা করে উঠল তিন্নির। চোখ মুখ লাল হয়ে অভিমন্যুকে ছেড়ে দিয়ে লাফিয়ে উঠে পড়ল বেডে, দু হাঁটুর মধ্যে মুখ গুজে। ফ্রেশ হয়ে আসছি। এই প্রথম বোধ করি তিন্নির সাথে চোখ না মিলিয়ে কথা বলে অভিমন্যু ঢুকে গেল বাথরুমে। তিন্নির হৃৎপিণ্ড তখন ছুটছে পাগলা ঘোড়ার গদিরে। থামায় যে তার সাধ্যি কি? ওটা সাথে নেওয়া কি একান্ত জরুরি? হুম, ওয়ান শুড অলওয়েজ বি প্রিপেয়ার্ড। কাম, হোয়াট মে। ঢোক গিলে কথাটা হজম করে নিল। গলাটা কেমন শুকিয়ে আসছিল তিন্নির। পার্সোনাল এসআইজি শিওর P226 পিস্তলের সেফটি লক অন করে কোমরে গুজে নিল অভিমন্যু। এক্সট্রা ম্যাগাজিন পকেটে, ছাই রঙা ফুল স্লিভ টি শার্ট, রিপোর্ট ব্লু ডেনিম, চোখের রেবনের কালো রোদ চশমা, ক্যাজুয়াল ফিট জামায় হাতার পেশিগুলো সুস্পষ্ট। নির্লজ্জভাবে তিন্নি জাস্ট ঝাড়ি মেরে যাচ্ছিল অভিমন্যুকে, চড়ুই পাখির মতো ছোট্ট হা করে। অভিমন্যুর গলার স্বরে চটকা ভাঙল ওর। কি দেখছো এমন করে? টুসটুসে লাল গাল নিয়ে দাঁড়িয়ে রইল তিনি। দেখে অভিমন্যু হেসে ফেলল। তারপর হাত বাড়িয়ে আর একবার তিন্নির গাল দুটো টিপে দিয়ে বলল, ইউ আর লুকিং বিউটিফুল টু। বাহ, ক্যা বাত। অভিমন্যু বুঝে গেছে তিনি ড্যাব ডেবিয়ে এতক্ষণ ধরে ওকে ঝাড়ি মেরে যাচ্ছিল। পেটের ভেতর থেকে গুলগুলিয়ে উঠে আসা লজ্জা লজ্জা হাসিটা চাপার ব্যর্থ চেষ্টায় মুখ ঘুরিয়ে নিয়ে তিনি তাকিয়ে রইল খোলা ব্যালকনির দিকে। ছোট্ট একটা নীল ডানাওয়ালা প্রজাপতি ঢুকে এসেছে ঘরে। তিন্নির গায়ে মাথায় উড়ে এসে বসেছে বারবার। সেদিক পানে চেয়ে চেয়ে হঠাৎ তিন্নির মনে হলো ওর পেটের ভিতর ডানা ঝাপটানো প্রজাপতিগুলো কি এমনই উড়ে বেড়ায়। আজ আর আমি ড্রাইভ করবো না, একজন ডিফেন্স ড্রাইভার ওয়েট করছে। হি উইল ড্রাইভ আস অ্যারাউন্ড। বেরোনোর ঠিক আগে আগে অভিমন্যুর কথাটায় এক মুহূর্ত থমকে গেল তিনি। টিকটিক করে মাথায় আর একটি প্রশ্ন বেজে উঠল। তিনি ঠিক কি পরিচয় এখানে? আবারও সেই জাজমেন্টাল নজর, বাঁকা চোখে তাকানো ওর ফ্যাকাশে মুখ। অভিমন্যু নজর করেনি, নিজের মতো বলে চলল, বাট তার আগে খেতে হবে। আই এম স্টার্ভিং। ফার্স্ট উই উইল হ্যাভ লাঞ্চ, দেন ইটস আপ টু ইউ। ইটস ইয়োর ডে। কি করতে চাও? মুভি, শপিং, নাকি a small tour around গ্যাংটক? লিফট ততক্ষণে উঠে এসেছে মেফাবার রিসোর্টের ওরিয়েন্টাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টেরেস ক্যাফে অর্কিড। দুপুরে নরম আজ লাগলো রোদ গায়ে মেখে সাবলীলভাবে নিজের শক্ত বলিষ্ঠ হাতে তিন্নির কোমর জড়িয়ে নিয়ে ছিমছাম আউটডোর ক্যাফের রঙিন কুশন নিয়ে সাজানো সারি সারি বেতের কাউচের দিকে পা বাড়ালো অভিমন্যু। মোটামুটি ভালোই ভিড় আজ। পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে এসেছে গ্যাংটক। বাঙালির সংখ্যাই বেশি। ট্যুরিস্টের হাসি ঠাট্টা আড্ডা, টেবিল থেকে টেবিলে উড়ে আসা ওয়ার্ডারের অনুরোধে গমগম করছে যেন। বেশ হ্যাপেনিং জায়গা। কিন্তু তিন্নির চোখ ততক্ষণে আটকে গেছে ক্যাফেতে ছাড়িয়ে ছিটিয়ে বসে থাকা ওদের দুজনের দিকে তাকিয়ে মাপতে থাকা আরও 2-3 জন ট্যুরিস্টের বাঁকা হাসি আর তেষ্টা নজরে। আসলে অভিমন্যুর মেদহীন শটান চেহারা, উচ্চতা, ব্যক্তিত্ব ভিড়ের মধ্যেও ওকে আলাদা করে দেয়। আমাদের তিনিও কিছু কম যায় না যদিও। ওরা দুজনে একসাথে কোথাও পা রাখলে সবার নজর ঘুরে ওদের উপরেই পড়ে। এখানেও ব্যতিক্রম নয়। কিন্তু সেই নজরে সংকুচিত হয়ে একটু আগে হোটেল রুমের আগুনে কেমিস্ট্রি ভুলে গিয়ে টুক করে তিন্নির ভীরু ভীরু মনটা বুকের গভীর শামুক খুলে ঢুকে গেল। আবার নিজের অজান্তেই বোধহয় অভিমন্যুর হাতের মধ্যে ধরে রাখা তিন্নির নরম শরীর শীতকে আড়ষ্ট কাঠ হয়ে উঠেছিল। এইবার অভিমন্যু বুঝতে পারল
থমকে দাঁড়িয়ে পড়ল ওখানেই। কি হলো? কিছু না। তিন্নির কোমর থেকে হাত না সরিয়ে অভিমন্যু ওর চোখের দিকে তাকালো সরাসরি। ওয়াই আর ইউ বিহেভিং উইয়ার্ড? কি জবাব হয় এর? মনের মানুষটাকে নিয়েই এত সংকোচ কেন ওর? তিনি চোখ মেলাতে পারল না, মুখ নিচু করে রেখেই বলল, আমি জানি না। ডু ইউ নট ওয়ান্ট মি টু টাচ ইউ ইন পাবলিক? ওয়াই? বুঝে আসা আবছা গলায় তিন্নি বলল। সবাই দেখছে যে কি ভাবছে। অভিমন্যুর দিকে এক পলক তাকিয়ে বাকি কথাগুলো আর মুখ ফুটে বলতে পারল না তিন্নি। অভিমন্যুর চোয়াল শক্ত হয়ে উঠেছে ততক্ষণে, মুখের পেশি কঠিন। রেবনের কালো রোদ চশমার চোখ ঢাকা বলে তিন্নি ঠাহর করতে পারল না অভিমন্যু ঠিক কতটা রেগেছে। রাশভারী গলাটা বেজে উঠেছে ততক্ষণে। দেখছে, তাতে কি হয়েছে? তিন্নি চুপ করে রইল। একটা বড় শ্বাস ফেলে অভিমন্যু বলল, তুমি একজন অ্যাডাল্ট। শালীনতার সীমা রেখে যার সাথে যেমন কিছু ঘোরাফেরা করার অধিকার তোমার আছে। ট্রুলি স্পিকিং, এই পৃথিবীতে কেউ তোমায় ভালো থাকতে দেবে না সীমান্তিনী। চেনা অচেনা কেউ না কেউ অলওয়েজ তোমার নামে কোনো বাজে কথা বলবে, তোমাকে বাজে ভাববে, অলওয়েজ জাজ করবে। ওয়েদার ইউ ডিসপ্লে অ্যাফেকশন ইন পাবলিক অর নট ডাজন্ট ম্যাটার। কিন্তু তাতে কি আসে যায়? লোকে কি ভাবছে সেটা না ভেবে নিজের ভালো থাকাটাই যে নিজেকে শিখে নিতে হবে সীমান্তিনী। আর যতক্ষণ আমি তোমার সাথে আছি, কেউ তোমার গায়ে বা তোমার চরিত্রে একটা আচরণ লাগতে দেবে না, সেটা তো জানো। কি ছিল অভিমন্যুর স্বরে? কয়েক সেকেন্ডস তিনি অপলক তাকিয়ে থাকলো ওর দিকে। অভিমন্যু দৃষ্টি ফিরিয়ে নিল না, মনকে এবার কড়া শাসনে বাধ্য তিনি। একবার নয় বারবার। কেন ওদের সম্পর্কটা নিয়ে এত ইনসিকিউরড হচ্ছে তিনি? বুক ভরে কফি আর চকলেটের গন্ধ মেশানো ফ্রেশ পাহাড়ি অক্সিজেন টেনে নিয়ে মন স্থির করল। আর তো মাত্র 16-17 ঘন্টা। কাল কাক ভোরেই কলকাতা ফিরে যাবে ও। তারপর আবার সেই লং ডিস্টেন্সের অভিশাপ। রাতের পর রাত 10 মিনিটের ফোন করে যোগাযোগের সূত্রটুকু বাঁচিয়ে রাখা। কতদিন পর দেখা হবে কেউ জানে না। পড়ে থাকা এই কয়েক ঘন্টা আর নাই বা ভাবল তিনি। লোকে কি ভাবছে, লোকে কি বলছে? চলে যাওয়ার এই সময়গুলো তো আর ফেরত পাবে না ও। এই প্রথমবার হয়তো বিনা দ্বিধায় অভিমন্যুর হাত জড়িয়ে নিল তিন্নি। ধীরপায়ে এগিয়ে গিয়ে বসল একটি খালি টেবিলে এসে। অভিমন্যুর মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না, শুধু সেকেন্ডের ব্যবধানে ঠোঁটের আগে একটা মুচকি হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। আর তিন্নির ধরে থাকা হাতটা আর একটু শক্ত হয়ে জড়িয়ে ধরল যেন। কাছের সমান্তরাল সবুজ পাহাড়গুলোর মাথা ছাপিয়ে অল্প দূরেই নাম না জানা বেশ কিছু হিমালয়ান শৃঙ্খ। শরতের দুপুরের চড়া রোদে সাদা চূড়াগুলো চোখ ঝলসে দিচ্ছে যেন। মাথার উপর ঝকঝকে পরিষ্কার নীল আকাশ, আঁকাবাঁকা সরীসৃপের মতো ধূসররঙা পিচঢালা পাহাড়ি রাস্তাটা একে বেঁকে পাহাড়ের দিকে অদৃশ্য হয়ে গেছে। বৌদ্ধ মন্ত্র লেখা রং বেরঙি তিব্বতী পতাকা উড়ছে পথ পথ করে। ছুটি ছুটি আমেজ যেন চারিদিকে। খুশিতে ফড়িংয়ের মতো নেচে উঠল মনটা। প্রিয় মানুষটির সাথে আনপ্ল্যান্ড গেট আউট, তার সাথে উপরি পাওনা এমন পরিবেশ। প্রথমবার যেন অ্যাডাল্ট লাইফের স্বাধীনতার স্বাদ পেল তিনি। চটকা ভাঙল অভিমন্যুর স্বরে। 2 coffees for now, then 1 grilled chicken with all the veggies, skip the rice। আর ম্যাডামের জন্য অপেক্ষারত উর্দি পরা ওয়েটারকে নিজের অর্ডারটা দিয়ে মুখোমুখি বসে থাকা তিন্নির দিকে ভ্রু উঁচিয়ে তাকালো অভিমন্যু। ক্যান আই হ্যাভ সাম প্যানকেকস? মেনু কার্ড দেখতে দেখতে মিষ্টির রিনরিনে গলা বেজে উঠল তিন্নির। অভিমন্যু আর অল্প বয়সী সিকিমিস ওয়েট্রেস একসাথে অবাক হয়ে তাকিয়ে রইল তিন্নির দিকে। ওদের অবাক দৃষ্টির সামনে সংকুচিত হয়ে পড়ে দূরের ডিজিটাল ক্লকে চোখ পড়ল তিন্নির। দুপুর 2:25। নিজের ছেলে মানুষদের নিজেই লজ্জায় লাল হয়ে উঠল। ওয়েট্রেস তরুণী নিজেকে সামলে নিয়ে পেশাদারি স্বরে বলল, Sorry, madam. Pancakes are available only in breakfast. তিন্নির মুখটা ম্লান হয়ে গেল নিমিষেই। মুখ লুকিয়ে মেনু কার্ডে দ্রুত নজর বোলাতে লাগলো অন্য কি আইটেম অর্ডার দেয়া যায়। এক পলক সেদিকে তাকিয়ে ওয়েট্রেসের দিকে ফিরল অভিমন্যু, কথার স্বরে শান্ত সহজাত কর্তৃত্ব। ক্যান ইউ আস্ক আস শেফ? আমরা ওয়েট করতে রাজি। চোখের ইশারায় তিন্নি তখন অভিমন্যুকে মানা করতে ব্যস্ত, কিন্তু ওর দিকে কেউ নজর দিলে তো। অভিমন্যুর কর্তৃত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতেই হয়তো একটু সচকিত হলো ওয়েট্রেস। তড়িঘড়ি বলল, ওকে স্যার, 5 মিনিট সময় দিন, এক্ষুনি জানাচ্ছি। ওয়েট্রেস বেচারি চলে যেতেই মুখ খুলল তিন্নি। ওহ,
ওকে, তোমার ডিকশনারিতে প্লিজ শব্দটা নেই। আছে তো, একজনের জন্য। চশমাটা খুলে রেখে তিন্নির চোখে চোখ রাখল অভিমন্যু। লাল হয়ে উঠল তিন্নির গাল। কথা ঘুরিয়ে মৃদু অভিযোগের সুরে বলল, কি দরকার ছিল শেফকে আলাদা করে বলার? অন্য কিছু অর্ডার করলেও তো হতো। অভিমন্যুর ঠোঁটের কোণে পাতলা হাসি তখনও ঝুলানো, ভ্রু উঁচিয়ে বলল, একটু আগে বললাম না, আজ তোমার দিন, তুমি যা চাইবে তাই হবে, বাট লাঞ্চে প্যানকেকস। ইচ্ছে করছে যে আজ তিন্নির বাঁধন ছাড়া স্বাধীনতা, যা খুশি করার, নিজের ইচ্ছে মতো চলার। তিন্নির অদূরে বেড়ালের মতো তুলতুলে ছেলে মানুষিতে হেসে ফেলল অভিমন্যু, তারপর মাথা নেড়ে বলল, তুমি সত্যি উইয়ার্ড, তবে শুধু প্যানকেক খেলে তো চলবে না, সাথে কি? আর কিছু না। উত্তরটা ঠিক পছন্দ হলো না অভিমন্যুর। হাতের মেনু কার্ডটা বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে বলল, হোয়াট অ্যাবাউট সাম হট ব্রাউনিস উইথ ভ্যানিলা আইসক্রিম? সবকটি দাঁত বের করে কান এঁটো করে হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল তিন্নির মুখ। সেদিকে তাকিয়ে অভিমন্যু হেসে ফেলল। সি, আই নো ইউর টেস্ট। ইস, সব জানতো হরিদাস যেন। মিস্টার নো ইট অল। মনে মনে একটা জিভ ভেঙালো তিন্নি, কিন্তু তারই সাথে অনুভব করল টেরেস ক্যাফের ঝুলন্ত বাগানের টাটকা সবুজ ঘাস, রং বেরঙের অর্কিড ভো ভো করে উড়ে বেড়ানো দু তিনটে মৌমাছি মিলিয়ে আশেপাশের বাতাসে কেমন যেন একটা প্রেম প্রেম ভালোবাসার গন্ধ ছড়িয়ে পড়েছে। কফি আর চকলেট মেশানো। আচ্ছা, ভালোবাসার কি বিশেষ কোনো গন্ধ হয়? কবে থেকে যে অভিমন্যুর সাথে এরকম একটা কফি ডেটের প্ল্যান করছিল তিনি, আজ বুঝি সে আশা পূর্ণ হলো। একেবারে আনএক্সপেক্টেড, কিন্তু যা যা ইমাজিন করেছিল তার থেকে হাজার গুণ বেটার। ওয়েটার এসে খাবার সাজিয়ে দিয়ে গেছে। উষ্ণ চকলেট সসের গন্ধে জিভে প্রায় জল এসে গেল তিন্নির। তর সইছে না আর। নিপুণ হাতে এক টুকরো ব্রাউনি ফর্ক দিয়ে কেটে তুলে ধরল অভিমন্যুর মুখের সামনে। হ্যাপি ফার্স্ট ডেট উইথ মি। তিন্নির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কেকের টুকরোটি মুখে পুরে নিলেন মেজর অভিমন্যু সেন। শরতের নির্মল আকাশে এক ফালি রোদের মতো ঠোঁটের কোণায় হালকা একটা হাসি লেগে খুব ক্যাজুয়ালি বলল, ফার্স্ট ডেট, আর ইউ শিওর? তা নয় তো কি, এই প্রথমবার আমরা একসাথে কোথাও বেরোলাম, একসাথে লাঞ্চ করলাম। বলতে বলতে থমকে গেল তিন্নি। মুখের কথা মুখেই রয়ে গেল। 4.5 মাস আগের বর্ষা ভেজা সন্ধ্যাতে আর্মি ক্যাম্পে হ্যাজেকের আলোয় অ্যানামেলের থালায় মোটা রুটি আর ডাল। অভিমন্যু কি সে রাতের কথা বলছে? মোমবাতির বদলে হ্যাজেকের আলো, নরম কাউচ আর কাচের টেবিলের বদলে ক্যাম্পেট আর লোহার চেয়ার। 5 স্টার হোটেলের ঝা চকচকে রেস্টুরেন্টের পরিবর্তে ভিজে সেদে মাটি আর অতি সাধারণ ম্যালিটারি তাঁবু। কিন্তু রোমান্টিকতায় কি কম যায়? ওই রাতের একসাথে ডিনারটাকে কি আদৌ ডেট বলা যায় কি? ওর চোখে চোখ রেখে তিন্নির মনের ভাষায় যেন পড়ে নিল অভিমন্যু। গলায় শব্দ করে হেসে বলল, অফিসিয়ালি ইয়েস, আনঅফিসিয়ালি নট। ফার্স্ট ডেট, একসাথে থাকা সবগুলোই টিকমার্ক পড়ে গেছে আঁকেই। ছোট্ট একটা শ্বাস ফেলল অভিমন্যু। ওর কথার রেশ ধরেই লালচে হয়ে আসা মুখে খুব আস্তে করে তিন্নি বলল, ফার্স্ট গিফটও? ও হ্যাঁ, দ্যাট জ্যাকেট। হোয়াট ডিড ইউ ডু টু মি ম্যাডাম? ডিড ইউ পুট এ স্মেল অন মি? হেসে ফেলল অভিমন্যু। তিন্নিও সকাল থেকে এতবার হাসছে তিন্নি, গাল দুটো টসটস করছে ব্যথায়। টেবিলের ওপর হাত বাড়িয়ে তিন্নির হাতটা নিজের মুঠোয় নিল অভিমন্যু। তাকিয়ে আছে ওর দিকে এক দৃষ্টিতে, তারপর খুব মৃদু স্বরে বলল, হাসলে তোমাকে খুব সুন্দর লাগে সীমন্তিনী, সবসময় এমনই হাসি খুশি থেকো। মুখে কে যেন স্টেপলার মেরে দিয়েছে। গলার স্বর ফুটল না তিন্নির। চোখ সরিয়ে নিল ও। হাজার প্রজাপতি আর ফড়িংরা তখন ডানা ঝাপটাচ্ছে বুকের ভেতর। গোলাপি আবির রঙা গাল নিয়ে মন দিয়ে গরম চকলেট ব্রাউনির উপর একটু একটু করে গলে পড়া আইসক্রিম দেখছিল তিনি। ওর প্লেট থেকে আর এক টুকরো ব্রাউনি কেড়ে নিয়ে খুব ক্যাজুয়ালি অভিমন্যু বলল, অ্যান্ড আই লাভ ওয়েন ইউ ব্লাশ লাইক দ্যাট। কিন্তু আসল কথা আসা যাক, কাউন্ট রেখেছ? প্রেম প্রেম অনুভূতিতে প্রায় প্লটুর পাড়ি দিয়েছিল মন। অভিমন্যুর অদ্ভুত প্রশ্নতে মহাকাশ থেকে পৃথিবীতে নেমে এলো তিনি। অভিমন্যু ঠিক কী বলতে চাইছে বোধগম্য হলো না ওর কাছে। ফ্লাইটের টিকিট, হোটেলের বিল নাকি ব্রাউনি খাওয়ার ক্যালোরি কাউন্ট? হকচকিয়ে গিয়ে বলল। দুষ্টুমির একটা মুচকি হাসি খেলে গেল অভিমন্যুর ঠোঁটে। তিন্নির চোখ থেকে চোখ না সরিয়ে বলল, এক্স্যাক্টলি দ্যাট।
তিনি তখনও অবাক চোখে তাকিয়ে আছে দেখে কান এঁটো করা হাসিতে মুখ ভরিয়ে অভিমন্যু স্পষ্ট করল, বারে এত জলদি বলে গেলে? ফোনে এতবার দিতে কথা ছিল, দেখা হলে শুধু আসলে উসুল করে নেব। ও বিনা ম্যান্টোস চিবিয়েই তিন্নির মাথা ফিউজড হয়ে যাওয়া বাল্ব 350 বলতে দপদপিয়ে জ্বলে উঠল এবার। হাতে ধরে রাখা প্যানকেক আর গলা দিয়ে নামল না। মুখভর্তি চকলেট আর আইসক্রিম নিয়ে তিন্নি ওখানেই আটকে গেল মিনিট খানেকের জন্য। হৃৎপিণ্ডটা যেন থমকে গিয়েছিল, তারপর আবার দ্বিগুণ বেগে চলতে শুরু করলো। কান নাক দিয়ে যেন ফুসফুসে ধোঁয়া বেরোচ্ছে, স্পষ্ট বুঝতে পারল তিন্নি। গাল দুটো আবারও টসটসে লাল হয়ে গেছে ওর। টেবিলের উল্টো দিকে বসে থাকা মেজর অভিমন্যু সেন তখনও নির্বিকার, যেন কিছুই বলেননি উনি। শুধু ওনার ঠোঁটের আগায় লেগে থাকা আলতো হাসিটা দেখে তিন্নির বুকের ভিতরটা দুরু দুরু করে উঠল। কি এক নিষিদ্ধ চাহিদার সম্ভাবনায়! এত লজ্জা পেতে থাকলে তিন্নি এবার লালমুখ গোল্ডফিশ না হয়ে যায়। তবে লজ্জা লজ্জা ভাব বেশিক্ষণ থাকল না। সেভাবে বলতে গেলে গত 3-4 দিন খাওয়া দাওয়া প্রায় ত্যাগ করেছিল তিনি। এমনিতেই ওর পাখির আহার, আজ 1 কাপ কফিতেই যেন গলা ভার হয়ে গেল, আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না ওর। দূরের পাহাড় দেখতে দেখতে প্লেটের খাবার নিয়ে নাড়াচাড়া করছিল। চটকা ভাঙল অভিমন্যুর ধমকে। তুমি কিন্তু এখনো সুস্থ নাও, ইউ নিড টু ইট। আমার হয়ে গেছে, এত খেতে পারবো না। মৃদু ধমক দিল অভিমন্যু। এত খেতে হবে না, প্লেটেরটা শেষ করো, খাবার নষ্ট করতে নেই। তরবরিয়ে তর্ক করার জন্য মুখ খুলতে গিয়েও কথাগুলো টুক করে গিলে নিল তিন্নি। বেজার মুখে প্যানকেক চিবোতে লাগলো, আর চোখে সেদিকে তাকিয়ে অভিমন্যু হাসল। এরপর কি, মুভি না শপিং? আর যা যা আবদার সব করে ফেলো ঝটপট। ঠোঁট ফুলিয়ে তাকালো তিন্নি। অভিমন্যু কি জানে না ভিড়ভাট্টা নয়, নিরিবিলি জায়গায় ওর পছন্দ? ঘন্টা কয়েক আগের অভিমন্যুর বলা কথাগুলোই ফিরিয়ে দিল। আমি তো এখন তোমার আন্ডারে, তোমার দায়িত্বে আছি শুনলাম যেন। যা বলবে চুপচাপ শুনবো আমি। ম্যাডামের সুবুদ্ধি হয়েছে দেখছি, গুড গার্ল। চোখে মুখে একটা নকল স্বস্তির ভাব ফুটিয়ে তুলল অভিমন্যু, যেন খুব বাঁচান বেঁচে গেছে। একটু চিন্তা করে হেসে বলল, ওকে, লেট ইট বি আ সারপ্রাইজ দেন, আই এম শিওর ইউ উইল লাইক ইট। কিছু একটা বলতে যাচ্ছিল তিনি, ভো করে অভিমন্যুর সাইলেন্ট রাখা মুঠোফোনটা ভাইব্রেট করে উঠল। অভিমন্যু আনমনে রিসিভ করে ফেলেছিল বোধহয়। অপর প্রান্তের উত্তেজিত মেয়েলি কণ্ঠস্বরটা এত দূর থেকেও স্পষ্ট শুনতে পেল তিনি। দাদাভাই, তুই ঠিক আছিস? চোখের ইশারায় তিন্নিকে কন্টিনিউ করতে হবে। ফোন হাতে উঠে গেল অভিমন্যু। হাতের খাবার আর মুখে উঠল না তিন্নির। কাউচে হেলান দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। অনেক অনেক দিন আগে স্লিপ অফ টাং হয়ে অভিমন্যুর মুখ ফসকে বলে ফেলেছিল ওর বোন আছে, নিশ্চয়ই অভিমন্যুর থেকে অনেক ছোট। গলা শুনে তাই লাগলো তিন্নির। আজ অবধি অভিমন্যুকে ওর পরিবার নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করেনি তিন্নি। কোথাও একটা বাঁধো বাঁধো ঠেকেছে, হয়তো মনের অগোচরে এখনও সেই আঘাতটাই রয়ে গেছে। প্রথমবারের সাক্ষাতে পরিবার নিয়ে জিজ্ঞেস করাতে অভিমন্যুর নির্মম প্রত্যাখ্যান। মনে মনে ঠিকই করে রেখেছিল তিনি অভিমন্যু নিজে থেকে কিছু না বলে ওকে জিজ্ঞেস করবে না কোনোদিন। কিন্তু আজ যে বড় জানতে ইচ্ছে করছে। আর মনে বসে থাকতে থাকতে মন খসখস করছিল। হঠাৎ নজর পড়ল অভিমন্যুর ওয়ালেটটা টেবিলের ওপর অতি অবহেলায় পড়ে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে 4.5 মাস আগে অভিশপ্ত সেই দিনটায় তিন্নিকে গ্যাংটংয়ের হোটেলে ফিরিয়ে দিয়ে যাওয়ার রাস্তায় জিপের মধ্যে অভিমন্যুর বলা একটা কথা বিদ্যুৎ চমকের মতো মাথায় ঝলসে উঠল ওর। একবার এপাশ ওপাশ তাকিয়ে দেখল অভিমন্যু ধারে কাছে আছে কিনা। তারপর হাজার অস্বস্তি আর কিন্তু বোধ নিয়ে কাপা হাতে ওয়ালেটটা খুলল। শীর্ণ চেহারার খুব মিষ্টি দেখতে এক কিশোরী হুইল চেয়ারে বসা, হাসি মুখে তাকিয়ে আছে ফটোগ্রাফারের দিকে। চোখে অভিমন্যুর আদল বেশ স্পষ্ট, তবে মুখে অনেক কমনীয়তা। বয়সে বছর 16-17 বোধ হয় বা আরও কম। তিনি চোখ আটকে গেল মেয়েটির হাসিটায়। বুকের ভেতরটা যেন মুচড়ে উঠল তিন্নির। এই হাসিটা যে বড্ড চেনা, ঠোঁটে লেগে থাকলেও চোখে যেন জমাট কান্না। অভিমন্যুকে ছেড়ে থাকলে এমন হাসি লেগে থাকে না তিন্নির চোখে মুখেও। ফটোটা খুব সম্প্রতি তোলা, নিচের তারিখটা দেখেই বুঝতে পারল তিনি। ছবি উল্টে দেখলেও ফটোর পেছনে ইংলিশ হরফে টানা টানা লেখা দাদাভাইকে পিউ। এই তবে অভিমন্যুর বোন হুইল চেয়ারে বন্দি কতদিন ধরে?
অভিমন্যুকে কিছু জিজ্ঞেস করা কি ওর উচিত হবে? বুকের ভেতরটা অজানা যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে উঠেছিল তিন্নির। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ডুকরে বেরিয়ে এলো। এতদিন জানতো অভিমন্যু মাতৃহারা, আজ জানলো একমাত্র বোনটাও হুইল চেয়ারে বন্দী। আর কি কি লুকিয়ে রেখেছে অভিমন্যু নিজের পাথর কঠিন মনে? কেন এই মানুষটা নিজের সুখ দুঃখ কিচ্ছু ভাগ করে নেয় না ওর সাথে? যে মানুষটার কথা ভেবে রাতের পর রাত সুখ স্বপ্নে বা চোখের জলে ভেসে যায় তিন্নি, যে মানুষটার জন্য পরিবার সমাজ সবকিছু ভুলে মাথায় কলঙ্ক তুলে নিতে প্রস্তুত তিন্নি, আদতে সেই মানুষটিকে কতটুকু চেনে ও? শুধু নাম আর পেশা। মনে মনে নিজেকে প্রশ্ন করল তিন্নি। দ্যাট এনাফ? একটা সম্পর্ক গড়ে তোলার জন্য শুধু কি পাগল করা আকর্ষণ আর তীব্র ভালোবাসা যথেষ্ট তিন্নির কাছে? আজও কি অভিমন্যুর বিশ্বাস অর্জন করতে পারেনি তিন্নি? মিষ্টি মিষ্টি ভ্যানিলা আইসক্রিমের মতো স্বপ্নের ফার্স্ট ডেটের তালটা তখনই কেটে গেল যেন। চোখের কোণ দিয়ে দুফোঁটা নোনতা গরম জল ঠান্ডা হয়ে আসা ওভারলোডেড চকলেট ব্রাউনির ওপর গড়িয়ে পড়তেই ওয়ালেটটা যথাস্থানে রেখে দিল তিনি। সপ্তাহে 5 দিন টানা 9 ঘন্টা যে মিকি হাসিটা সেক্টর 5-এর 14 তলার ঝা চকচকে কর্পোরেট ফ্লোরে লাগিয়ে রেখে নিরন্তর কাজ করে যায় আইটি ইঞ্জিনিয়ার সেমন্তিনী আচারিয়া, আজ কোনো আয়নায় মুখ না দেখিয়ে জোর করে সেই হাসিটা ফিরিয়ে এনে ঠোঁটের দুপাশে অদৃশ্য সেলোটেপ দিয়ে আটকে নিল তিনি। আজ কোজাগরি পূর্ণিমা। নীলচে আকাশে এখনও দিনের আলো লেগে আছে হালকা সিঁদুরের মতো। কাঁসার থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে আকাশের এদিক থেকে, আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে। সিকিম থেকে সূর্যাস্ত দেখা যায় না। হিমালয়ের আড়ালে ঝুপ করে সূর্য ডুবে যায় হঠাৎ করে। ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছে অভিমন্যু। ফেরার সময়ও নিজে ড্রাইভ করে ফিরবে। আশেপাশে ওরা দুজন ছাড়া আর লোক মাত্র নেই। ঝাপসা কুয়াশারা ঘিরে ধরেছে ওদের নরম ধোয়ার চাদরে। তিন্নি আর অভিমন্যু বসে আছে একটা পাথরের ছায়াতলে, গ্যাংটং থেকে অনেক দূরে কোনো এক নাম না জানা পাহাড়ের খাদের ধারে। কাঞ্চনজঙ্ঘার শুভ্রফেন শিখর আকাশ ছুঁয়েছে যেন। ময়াল সাপের মতো এঁকে বেঁকে ধূসর রঙা সিল্ক রুট চলে গেছে পাহাড়ের গা বেয়ে বেয়ে কোন সুদূরে। পায়ের তলায় সুগভীর খাড়া খাদ, জায়গায় জায়গায় সুবিশাল তিব্বতী পতাকা লাগানো। পদ পদ করে উড়ছে যেন হংসবলাকা। কি এক অপূর্ব ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে তিন্নির মন। সে যে কখন থেকে অভিমন্যুর বুকে মাথা দিয়ে রেখে বসে আছে, এক চুলও নড়েনি। হঠাৎ কোথা থেকে ছুটে আসা অক্টোবরের হিমে ভেজা দমকা উত্তরের হাওয়ায় তিন্নি একটু কেঁপে উঠল। ওর গায়ে জড়ানো গরম পশমের চাদরটা ঠিক করে দিতে দিতে অভিমন্যু বলল, কি ভাবছো বলো তো? অভিভূত হয়ে তিনি তখনও তাকিয়েছিল দূরের দিকে। নিঃশ্বাস বন্ধ করে যেন শুষে নিচ্ছিল অভিমন্যুর বুকের ওম আর প্রকৃতির এই অসহ্য সুন্দর রূপ। অনেকক্ষণ পর অস্ফুটে ওর পাতলা ঠোঁট দুটি নড়ে উঠল। এ আমায় কোথায় নিয়ে এলে অভিমন্যু? কাশ্মীর নয়, এটাই তো স্বর্গ আমার কাছে। মৃদু হাসল অভিমন্যু। আলতো করে তিন্নির রেশমের মতো মোলায়েম খোলা চুলে হাত বুলিয়ে বলল, আগের বার তোমার সিকিম ঘোরা হয়নি, তাই এবার কাছাকাছির মধ্যে সিকিমের সবচেয়ে সুন্দর জায়গায় নিয়ে এলাম তোমায়। পছন্দ? পছন্দ? এত শান্ত নিস্তব্ধ পরিবেশ, লোকের কোলাহল নেই, যানবাহনের আওয়াজ নেই, শুধু পাখির ডাক। পায়নার রডোডেড্রনে জমে থাকা কুচি কুচি হিম, নীল আকাশ, গোলাপি চাঁদ। মনে হচ্ছে এখানেই থেকে যাই আমি সারা জীবন। গলার মধ্যে শব্দ করে হাসল অভিমন্যু। তিন্নিকে আরেকটু কাছে টেনে ওর ছোট্ট কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে নরম আদরে ভরিয়ে দিল ওকে। সারা জীবন? আর তোমার চাকরি, আমার ডিউটি? কয়েক পল নীরবতা, আর একটু ঘন হয়ে আসলো ওরা। ভেতর থেকে ডুকরে ওঠা দীর্ঘশ্বাস গোপন করল না তিন্নি, গলায় বিষাদের ছোঁয়া। কাল থেকে আবার তুমি আলাদা, আমি আলাদা। আর তোমাকে এভাবে কাছে পাবো না অভিমন্যু। কত ভালো হতো না যদি আমরা কোনো সমাজ থাকতো না, নিয়ম থাকতো না, বর্ডার থাকতো না, যুদ্ধও না, শুধু আমরা দুজন একসাথে চিরকাল এভাবে তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতাম। এর থেকে সুন্দর আর কি আছে বলো? কড়া পড়া শক্ত আঙুলগুলোয় ছুঁয়ে গেল তিন্নির মুখ, ঠোঁটের কোণ। চোখে চোখ রেখে মেজর বললেন, তুমি। হেসে ফেলল তিনি। চিকচিক করে উঠল ওর চোখ। যা, আমি সুন্দর? তিন্নির কথার ধরনে হেসে ফেলল অভিমন্যু। একটা নিঃশ্বাস ছেড়ে দুদিকে মাথা নাড়িয়ে বলল, তুমি নিজে জানোই না তুমি কতটা সুন্দর। এমনি এমনি ছেলেটা তোমার প্রেমে টেমে
এমনি এমনি ছেলেরা তোমার প্রেমে পড়ে টুপটাপ? শায়ক, মানব, আমাদের সিকিম রেজিমেন্টের হাফ ব্যাটালিয়ন, তোমার সেই চা দোকানে লিস্ট শেষই হবে না। চোখ পাকালো তিন্নি। যা খুশি না, মজা করেছো আবার। অস্তগামী সূর্যের লালচে আলো এসে পড়ল তিন্নির পানপাতা মুখে, ঝলসে দিল অভিমন্যুর বুকের ভেতর। একে কি বলে কোণে দেখা আলো। চোখ ফেরাতে পারল না অভিমন্যু, চুম্বকের মতো টেনে ধরেছে যেন। অন্য সব কিছু ভুলে যেতে চায় মন। তিন্নির দিকে চেয়ে থাকতে থাকতে গলার স্বর পাল্টে গেল অভিমন্যুর। ঘন ভারী গলায় বলল, আমার চোখের দিকে তাকো সীমন্তিনী, তোমার মনে হয় আমি মজা করছি? কি ছিল সেই স্বরে? অনেক চেষ্টা করেও ভারী হয়ে আসা চোখ দুটো নিয়ে অভিমন্যুর দিকে তাকাতে পারল না তিন্নি। গলায় ফুটে উঠল জমাট বাঁধা অভিমান। জানি না অভিমানীয়, মাঝে মাঝে মনে হয় আমি হয়তো তোমার যোগ্য নই। মনে হয় তোমার পাশে আমি খুব বেমানান, খুব সাধারণ। সাধারণকে কি ভালোবাসা যায়? তাই কি সীমন্তিনী, সত্যি তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি কিনা? ঝিন ধরে গেছে সারা শরীরে। এক দৃষ্টিতে দূরের দিকে তাকিয়েছিল তিন্নি, মন দিয়ে দেখছিল হিমালয়ের কোলে নীল আকাশ জুড়ে রং মিলান্তি খেলা। সূর্যাস্তের কমলা রঙা সূর্যটা তখন ডুবে যাচ্ছে জমাট সবুজ পাহাড়ের কোলে। ধীরে ধীরে আকাশের গায়ে লাগছে সূর্য ডোবার লালচে কমলা ছোঁয়া। আর কিছু সময় পরই একটু একটু করে গোলাপি আকাশের রং বদলে যাবে ধূসর থেকে ঘন কালো রাতে। বেশিক্ষণ অপেক্ষা করেও তিন্নির দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে এবার বাম হাত দিয়ে ওর নিচু হয়ে থাকা চিবুকটা তুলে ধরল অভিমন্যু। তারপর শান্ত স্বরে বলল, সীমন্তিনী, তুমি সত্যি সুন্দর, কিন্তু আজ থেকে 40 বছর পরও কি শুরুটার সৌন্দর্যটা ম্যাটার করবে, নাকি মনের সৌন্দর্যটা? আমি তোমার মনটাকে ভালোবেসে ফেলেছি ম্যাডাম, তোমার চরিত্রটাকে ভালোবেসেছি, তোমার কবিতা, তোমার নরম মনটা। এই যে তুমি হঠাৎ হঠাৎ সবার মাঝে থেকেও হারিয়ে যাও, এই যে তুমি টলটলে চোখ নিয়েও দাঁড়িয়ে থাকো, নিঃশব্দে কাঁদো, এই যে হঠাৎ হঠাৎ চোখ পাকিয়ে ঠোঁট ফুলিয়ে থাকো আমার দিকে, তোমার ছোট ছোট অভিমান, ছেলে মানুষগুলো আমি ভালোবাসি সীমন্তিনী। এই যে তুমি নিঃস্বার্থভাবে আমায় ভালোবাসো, তার জন্য আরো বেশি করে যে তোমায় ভালোবাসি। শুনতে শুনতে শরীর অসাড় হয়ে আসিল। অভিমন্যুর বুকের ওম কোলন মিশ্রণ ওর তীব্র পুরুষালী গন্ধ, অভিমন্যুর স্পর্শ সব মিশিয়ে কেমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল তিনি। অভিমন্যু বলে চলল, দুপুরে হোটেল রুমে বলেছিল না তুমি খুব দুর্বল? কে বলে? তুমি তো সেই চালাক চতুর মেয়েটা, যেখানে হিল্লি দিল্লি করে বেড়ায় একা একা, অল্প চেনা বন্ধুদের সাথে ঘুরতে চলে আসে বাইরে থেকে অত দূরে, এক রেজিমেন্টের সেনার সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মির কর্নেলের সাথে সমান তাপটে কথা বলে। আমি সেই মেয়েটার মনের জোরকে ভালোবাসি, যেখানে মাথায় ঠান্ডা রেখে এক ফোনেতে সিকিম উড়ে আসে গলিতে আহত প্রেমিককে দেখতে। সারা গায়ে কাঁটা দিয়ে উঠছিল তিন্নির। অভিমন্যুর কথাগুলো শুনতে শুনতে বুকের ভেতরে ঘটা প্রবল আবেগের বিস্ফোরণে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। হয়তো আরও কিছু বলে যেত অভিমন্যু, তিন্নি বলতে দিল না। প্রেয়সীর উদ্দাম আশ্লেষের গভীর চুম্বনে মুখের কথা মুখেই রয়ে গেল অভিমন্যুর। কোজগরি পূর্ণিমার মরচে পড়া সন্ধে সূর্য ডোবার আগের মুহূর্তে লালচে গোলাপি আকাশকে সাক্ষী রেখে প্রবল আবেগে দুজোড়া ঠোঁট মিশে গেল হিমালয়ের বুকে। এই শেষ বেলায় যখন আকাশে অস্তরাগ আর ছায়া নেমে আসে নিচের ঝুমঝুমিতে, ঘরে ফেরা হিমালয়ান মোনাল আর হর্ণবিলরা যখন বাড়ি ফিরছিল, ওরা দেখে গিয়েছিল সিকিমের কোনো এক পাহাড়ি খাদের পাশে নাম না জানা অনেকগুলো তুষার শুভ্র হিমালয়ের শৃঙ্খের সামনে হেমন্তের টুপটাপ ঝরে পড়া হিম আর আবছা কুয়াশায় ধোয়া ধোয়া চাদরে দুটো মানুষ পাশাপাশি বসেও এক হয়েছিল। অনেক অনেকক্ষণ পর যখন আলাদা হলো ওরা, সূর্য তখন প্রায় ডুবে গেছে পশ্চিম আকাশে। লালচে মাথাটুকু দেখা যায় ছোট্ট মেঘের আড়াল থেকে। তিন্নির দু চোখে দুটি চুমু দিয়ে অভিমন্যু আবদার করল, এবার একটা কবিতা। ছলো ছলো চোখে হাসল তিনি, মুখ নিচু করে শুকনো ঘাস ছিঁড়তে ছিঁড়তে বলল, কি শুনতে চাও? তোমার যা খুশি, এনিথিং। কিছুক্ষণ ভাবল তিনি, তারপর বিদ্যুৎ চমকের মতো মাথায় এলো কটে লাইন। অস্তমান সূর্যের দিকে তাকিয়ে শুরু করল, মনে মনে দিয়েছিলে, তাও তো সে না বোঝার নয়। ঘরে কত লোক ছিল, তাই ঋণ স্বীকার করিনি। ভয় যদি কোনো ক্ষতি হয়, কি হতে পারতো? এসবে কি কিছু এসে যায়? চোখে চোখ পড়া মাত্র ছোঁয়া লাগলো চোখের পাতায়, সেই তো যথেষ্ট স্বর্গ। সে স্পর্শ ভাবি আজ,
সেই যে অবাক করা গলা অন্ধকারে তাও ফিরে আসে। স্বর্গ থেকে আরো স্বর্গে উড়ে যাও। আর তো ঋণী ঝিনি। প্রথমে বুঝিনি, কিন্তু আজ বলো, দশক শতক ধরে ধরে ঘরে পথে লোকালয়ে স্রোতে জনস্রোতে আমাকে কি একাই খুঁজেছো তুমি? আমি বুঝি তোমায় খুঁজিনি? শুনশান নির্জন হিমালয়ে অস্তগামী লাল সূর্য, তারই সাথে গোলাপি আকাশের এক কোণে থালার মতো বড় চাঁদ, কোজাগরি পূর্ণিমা। জনমানবের চিহ্ন মাত্র নেই। খোলা প্রান্তরে প্রিয়তম নারীর উদ্দাম কণ্ঠের এমন রোমান্টিক কবিতা শুনে কি এক অব্যক্ত অনুভূতিতে বারবার অভিমন্যুর বুকের রক্তে ছলাৎ করে উঠছিল। শেষ হয়ে যাওয়ার পরও সে কবিতার প্রতিধ্বনি ঘুরে ঘুরে ফিরছিল পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে। তারপর সব নিস্তব্ধ, শুধু ভেসে আসছিল পাখির ডাক। তিন্নির গলার রেশটুকু মিলিয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ বুঁদ হয়ে বসে রইল অভিমন্যু। অনেকক্ষণ পর যেন হুঁশ ফিরে এলো ওর। তিন্নির কপালে একটা আলতো চুমু দিয়ে বলল, অসাধারণ। থ্যাংক ইউ। তিন্নির ঠোঁটে হালকা হাসি নজর এড়ালো না অভিমন্যুর। জিজ্ঞাসু চোখ তুলে বলল, কে? পেটের ভেতর থেকে গুলগুলিয়ে উঠে আসা হাসির স্রোত চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টায় তিন্নি মুখ ঘুরিয়ে বলল, কিছু না তো। কিছু তো বটে। তিন্নির দিকে চেয়ে থেকে বেজোর অভিমন্যু সেনের ভ্রু কুঁচকেই রইল। কিছু একটা হয়তো ও বুঝতে পারছে, কিন্তু ঠিক কী হয়েছে ধরতে পারছে না। তারপর হঠাৎ যেন একটা যোগসূত্র খুঁজে পেল অভিমন্যু। জোর করে তিন্নির মুখ নিজের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এই কবিতাটাই কেন? হাসিয়ার মুখে ধরছে না তিন্নির, ঠোঁট চেপে বলল, এমনি। সীমন্তিনী? উফ, কিচ্ছু বোঝে না কেন? এই আনরোমান্টিক মুডটা সব কথা অস্পষ্ট করে বলতে হয় নাকি? নিজের দৃষ্টি দূরের পাহাড়ের দিকে ফিরিয়ে তিন্নি খুব ধীর গলায় থেমে থেমে বলল, When was our first kiss, অভিমান্যু? তোমার কি মনে হয় 4.5 মাস আগে সেই বৃষ্টি ভেজা সকালে তোমার তাঁবুতে ক্রেডিট কার্ডটা আমি এমনি এমনি ফেলে রেখে গিয়েছিলাম, উইদাউট এনি হোপ অর এক্সপেকটেশন? টিকটক টিকটক নিঃশব্দ গ্রেনেড ফাটার আগে কয়েক সেকেন্ডের নির্বাক নীরবতা। গুনে গুনে 5 সেকেন্ডের পর অভিমন্যুর মুখ হা, চোখ বিস্ফোরিত, প্রায় অস্পষ্ট গলায় বলে উঠল, ইউ মিন সেদিন ভোরে তুমি জেগেছিলে? ইয়েস স্যার। দুজোড়া চোখ তাকিয়ে রইল একে অপরের দিকে নিষ্পলক। বিস্ফোরিত গাঢ় বাদামি চোখে ফুটে উঠেছে অবাক বিস্ময়। বুদ্ধিদীপ্ত দীঘল কালো ছলছলে একজোড়া চোখে ভালোবাসার নিঃস্বার্থ সমর্পণ। চোখের ভাষায় প্রবাহিত হলো তীব্র ইলেকট্রোম্যাগনেটিক রেডিও ওয়েভ। পৃথিবীর ম্যাপ আর ভূগোলকে বুড়ো আঙুল দেখিয়ে সুদূর হিমালয়ে আছড়ে পড়ল আরব সাগরের উত্তাল ঢেউ। কোনো এক নির্জন পাহাড়ি পদদেশে দৃঢ় আলিঙ্গনবদ্ধ আরেকটি চুম্বন। এবারের আবেগ আরও তীব্র, এবারের চাহিদা আরও স্পষ্ট, একান্ত জৈবিক। অনেকক্ষণ পর যখন চারিপাশ ঘন অন্ধকার হয়ে এসেছে, ঝিঝিরা ছেড়েছে ডাক। অনেক নিচে গ্যাংটং শহর যখন স্ট্রিট লাইটের ঝাপসা সাদা ভেপার আলোয় হীরের মালার মতো সেজে উঠেছে, নিজেকে তিন্নি থেকে আলাদা করে নিয়ে অভিমন্যু বলল, আজ এটুকু থাক। এরপর যেদিন তোমাকে সবার সামনে নিজের বলে পরিচয় দেব, সেদিন না হয় বাকিটা সেরে নেব, কেমন? অন্ধকারেও তিন্নির গাল দুটো যে টুকটুকে লাল হয়ে উঠল স্পষ্ট বুঝতে পারল অভিমন্যু। হেসে বলল, চলো ফিরে। ভিজে ভিজে হিমেল হাওয়ার ভেতর আসন্ন বিচ্ছেদের মন কেমনের পুরনো গন্ধটা ফিরে এলো। আর মাত্র 10 ঘন্টা একসাথে থাকা। ঠান্ডা পাথুরে চাতাল থেকে উঠতে গিয়ে বুকের ভেতর থেকে ডুকরে ওঠা কান্নাটা সামনে নিল তিন্নি। আজ আর কোনো চোখের জল ফেলা নয়। ফটফটে সাদা জ্যোৎস্নায় ঢাকা শুনশান রাস্তা। এক রাতে পাহাড়ে গাড়ির সংখ্যা নামমাত্র। চাঁদনি রাতে কয়েকটি নিঝুম তারাকে সাক্ষী রেখে নিঃশব্দে গাড়িতে বসে রইল ওরা কিছুক্ষণ। আজকের সুন্দর বিকেলটার রেশ কাটেনি যেন এতক্ষণও। অনেকক্ষণ পর বড় একটা শ্বাস ফেলে জিপ স্টার্ট করেও কি ভেবে আবার বন্ধ করে দিল অভিমন্যু। তিন্নির দিকে ফিরে বলল, গ্যাংটক বলছে আমি অন্য রুম নিয়ে নেব। সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে কি যে ভাবছে তা ও নিজেই জানে। মুখের একটা পেশিও কপালে না স্থির দিল গলায়। তিনি একটি শব্দই উচ্চারণ করল, না। থমকে গেল অভিমন্যু। ইটস রিয়েলি নট আ প্রবলেম, হি ডোন্ট হ্যাভ টু কম্প্রোমাইজ। আমার কোনো অসুবিধা নেই। না। স্থির প্রতিজ্ঞ গলা তিন্নির। এর নড়চড় হবে না যেন। কয়েক পল স্তব্ধ হয়ে থেকে অভিমন্যু আরেকবার জিজ্ঞেস করল, আর ইউ শিওর? ইয়েস।
হোটেলের রুমে ঢুকে রুম সার্ভিসে অল্প কিছু নিয়ম রক্ষার খাবার আনিয়ে খাওয়া দাওয়ার পাট চুকোলো নিঃশব্দে। সারাদিনের ধকল ক্লান্তি, তারপর স্বল্প দূরত্ব হলেও ড্রাইভিং। শরীর আর দিচ্ছিল না অভিমন্যুর। কালকের ব্যান্ডেজ করা ক্ষতস্থানটা আরেকবার জরিপ করে আরেকটু ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় এলিয়ে দিয়েছিল ওর শ্রান্ত শরীর। চোখ বুজে গিয়েছিল কখন কে জানে। অ্যাটচ্যাট বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিল তিনি। মিনিট 10 পর ফিরে দেখল সুবিশাল কিং সাইজ বেডের একপাশে অভিমন্যু টান টান লম্বা চোখের ওপর একটা হাত আলগোছে রাখা। রুমের চওড়া হলুদ আলো অফ করে দিয়ে দুটো মৃদু আলোর বেড ল্যাম্প জ্বেলে দিল তাড়াতাড়ি। ঘড়িতে দেখল সবে 7:30।